আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এসএসসি 2022 এক্সাম প্রিপারেশনের যে ধারাবাহিক ভিডিও দেওয়া হচ্ছিল, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। আজকে মডেল 4, এর আগে আরও 3টা মডেল দেওয়া হয়েছে এবং 50 দিনের অর্থাৎ 50টা ক্লাস দেওয়া হয়েছে তোমাদের ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের উপরে। তোমরা ওই ভিডিওগুলোর প্রত্যেকটা বিষয়, মানে তোমাদের যতগুলো আইটেম পরীক্ষায় থাকতে পারে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা এবং বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো যারা আগের ক্লাসগুলো মিস করছো, এবং যে গ্রামেটিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করা হবে আজকে, সেগুলোও বিস্তারিত আলোচনা করা আছে। তোমাদের যদি কোনো অংশে দুর্বলতা থাকে তাহলে অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে। আজকের এই ভিডিওতে আমি আরও একটা ইংলিশ সেকেন্ড পেপারের মডেল সলভ করব। যেভাবে তোমাদের প্রশ্ন আসবে একেবারে হুবহু ওই ধরনেরই প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটা ব্যাখ্যা সহ সমাধান করা হবে। যদি তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের এই যে পরীক্ষায় যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সলভ করা তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তোমরা জানো তোমাদের গ্রামার পার্টে মোট প্রশ্ন আসবে 30 মার্কের। বলা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিতে হবে। 1 নম্বরে যে প্রশ্নটা আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, এই শূন্যস্থানগুলো পূরণ করো প্রিপোজিশন দিয়ে অ্যান্ড আর্টিকেলস এবং আর্টিকেল দিয়ে। পুট এ ক্রস দাও হোয়ার নো আর্টিকেল ইজ নিডেড, যেখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। এখানে 10টা প্রশ্ন সলভ করতে হবে, তার জন্য তোমাদের মার্ক থাকবে 5 মার্ক। এবং এটা কিভাবে সমাধান করতে হবে এটা একদম প্রথম দিন ডে 1-এ আলোচনা করা হয়েছিল। নিচে প্লেলিস্টে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট আকারে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে নিয়মটা বুঝতে তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। আর যারা তোমরা ইতিমধ্যে নিয়মটা দেখেছো তারা অবশ্যই মনোযোগ দিয়ে বিষয়গুলো প্র্যাকটিস করো। 1 নম্বরে আমরা দেখি, নাও এ ডেজ, বর্তমানে প্যারেন্টস আর ভেরি কনসিয়াস, পিতামাতারা অনেক সচেতন অফ। তাহলে দেখো এখানে যেহেতু অফ একটা আছে প্রিপোজিশন, তাহলে এখানে আর কোনো প্রিপোজিশন বসবে না, দেখতে হবে আর্টিকেল নিয়ে। তোমরা জানো যে কোনো অ্যাডজেক্টিভ এবং নাউন ফ্রেজ এর আগে সবসময় অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করতে হয়। তাহলে হার্মফুল কনসিয়াস অফ, আমরা এখানে কি ব্যবহার করতে পারি? অফ দ্য হার্মফুল ইফেক্ট, কারণ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে অফ পানিশমেন্ট, মানে এই যে শাস্তির যে ক্ষতিকর প্রভাব এই সম্পর্কে বলা হচ্ছে। যে কোনো ফ্রেজের পরে যদি অফ থাকে তার আগে অবশ্যই আর্টিকেল দা ব্যবহার করতে হয়। এরপরে দেখো চিলড্রেন, পানিশমেন্ট চিলড্রেন, তাহলে পানিশমেন্ট অ্যাডজেক্টিভ, চিলড্রেনটা এখানে নাউন। তাহলে এই যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে এখানে কি বসতে পারে? যেহেতু পানিশমেন্ট একটা নাউন, চিলড্রেন আর একটা নাউন, তাহলে এই যে দুইটা নাউন তো পরপর বসে না, এখানে অবশ্যই কি ব্যবহার করতে হবে? এখানে অবশ্যই একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে আমরা দিতে পারি কি, হার্মফুল ইফেক্ট অফ পানিশমেন্ট শিশুদের উপরে, তাই না? এই যে চিলড্রেন মানে শিশু, এর সাথে কি আসছে? শিশুদের উপরে। তাহলে উপরে অর্থ নিয়ে আসার জন্য আমরা ইউজ করতে পারি অন মানে উপরে। তাহলে পানিশমেন্ট অন চিলড্রেন। এরপরে আমরা সি নাম্বারে দেখব। সি নাম্বারে আছে চাইল্ড সাইকোলজিস্ট। দেখো সাইকোলজিস্ট এখানে প্লুরাল, হ্যাঁ, তো যেহেতু প্লুরাল এখানে তোমরা এ এন ব্যবহার করতে পারবো না, আর এখানে নির্দিষ্ট করে দাও ব্যবহার করা যায় না। আর যেহেতু এটাই সাবজেক্টে একটা নাউন এমনিতেই বসবে, তার জন্য কোনো ধরনের প্রিপোজিশন ব্যবহারের প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি কি, যেহেতু কোনোটাই বসছে না, তাহলে এখানে আমরা ক্রস ব্যবহার করব। অর্থাৎ এখানে হবে কি, শুধুমাত্র চাইল্ড সাইকোলজিস্ট। তাহলে সি নাম্বারের অ্যান্সার হবে কি, ক্রস। চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, তারা ভাবে যে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট, উভয় শারীরিক এবং মানসিক যে শাস্তি, ক্যান বি ডিস্টোরিয়াস, এটা ধ্বংসাত্মক হতে পারে এ চাইল্ড। তাহলে দেখো ক্যান বি ডিস্টোরিয়াস একটা ফ্রেজ, এ চাইল্ডস গ্রোথ আরেকটা ফ্রেজ। তো দুইটা ফ্রেজ পাশাপাশি বসে না, অবশ্যই প্রিপোজিশন লাগবে। তাহলে এখানে দেখতে হবে চাইল্ড গ্রোথ অর্থাৎ শিশুদের বৃদ্ধি। তাহলে যদি তুমি এমনিতেই অর্থ করো ক্যান বি ডিস্ট্রিয়াস, ধ্বংসাত্মক হতে পারে শিশুদের বৃদ্ধি, তাহলে তো অর্থ আসছে না, তাই না? একটা শব্দ যুক্ত করতে হবে যে শিশুদের বৃদ্ধির জন্য। তাহলে এই জন্য অর্থে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ফর। তাহলে ফর চাইল্ড গ্রোথ। অ্যান্ড ই নাম্বারে দেখো আবারও গ্যাপ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এখানে কি কোনো ধরনের আর্টিকেল প্রিপোজিশন বসার তো কোনো কারণই নেই, কারণ এর আগে অ্যান্ড দ্বারা যুক্ত করা হচ্ছে। তাহলে আর্টিকেল ডেভেলপমেন্ট, এ ডেভেলপমেন্ট বা অ্যান ডেভেলপমেন্ট বা দ্য ডেভেলপমেন্ট হয় না। তাহলে এখানে কি হবে? অবশ্যই ক্রস বসবে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারছি অ্যান্ড ডেভেলপমেন্ট, তার মানে এখানে কি বসবে? ক্রস। ইট মে লেড, দেখো এটা পরিচালিত করে, ইট মে লেড ফেয়ার অ্যান্ড হার্টার অফ দ্য পারসন হু পানিশ। তাহলে এই যে ইট মে লেড, এখানে এফ নাম্বারে যে অ্যান্সারটা হতে পারে, দেখো লেড একটা শব্দ যার সাথে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বসে,
টু, লেট টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেখানে লেট ব্যবহার হবে তারপরেই টু ব্যবহার করতে হবে। ইট মে লেড টু ফেয়ার, এটা ভয়ের দিকে পরিচালিত করে, মানে কোনো একটা দিকে, তাই না? অ্যান্ড হার্ট রেট অফ দ্য পারসন হু পানিশেস চাইল্ড, তাহলে যারা যে শাস্তি দেয় শিশুদেরকে, তাহলে হু পানিশেস চাইল্ড এখানে জি নাম্বারে কি ব্যবহার হতে পারে? অবশ্যই এখানে এই যে চাইল্ড শিশুদেরকে নির্দিষ্ট করার জন্য হু পানিশেস দ্য চাইল্ড, যারা শিশুদেরকে নির্যাতন করে। এগেইন ইফ ড্যাশ চাইল্ড পানিশড, যদি দেখো একজন শিশুকে শাস্তি দেওয়া হয়, তাহলে যদি এখানে অবশ্যই কি বসবে? এ। ইফ এ চাইল্ড ইজ পানিশড, যদি একজন শিশুকে শাস্তি দেওয়া হয়, হি মে ল্যাক ইনিশিয়েটিভ, হি মে অলসো ফিল হোস্টেইল, সে আরও কি অনুভব করতে পারে? সে অনেক দ্বিধাদ্বন্দ্ব অনুভব করতে পারে। আই নাম্বারের অ্যান্সার কি হতে পারে? হোস্টেইল। তাহলে কাদের প্রতি? দেখো কোন কাদের প্রতি? টু আদার্স, অন্যান্যদের প্রতি। দিকে বা প্রতি অর্থে টু ব্যবহার করা হয়। সো রুড বিহেভিয়ার গ্রাজুয়ালি ডেভেলপস, এই যে খারাপ আচরণ ধীরে ধীরে উন্নত হয়। দেখো হিম, তাকে, তার, এমন তো হয় না, তাই না? কোথায় হয়? ইন হিম, অর্থাৎ তার মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন ব্যবহার করতে হয়। বি নম্বরে আসি, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্ব। সো রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে তোমরা এই টেক্সটটা সম্পূর্ণ করো। তাহলে এই জায়গাটায় যেটা আছে, এই গ্যাপের ভিতর থেকে কোন শব্দটা বসবে সেটা আমরা বাক্যের অন্যান্য অংশগুলো অর্থ করলে বুঝতে পারবো। ইউ মাস্ট হ্যাভ, দেখো দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের নাম, তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম কি হতে পারে? এখান থেকে হতে পারে হেয়ার। তাহলে এখন হেয়ার ভার্বটা তো বসবে, কিন্তু এই রূপেই বসবে কিনা? আমরা এখানে লিখলাম কি? হেয়ার। এ নাম্বারের অ্যান্সার হলো হেয়ার। কিন্তু মাস্ট হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে মূল ভার্বের সবসময় পাস্ট ফর্ম বসে। তাহলে আমরা এখানে কি লিখবো? শুধু হেয়ার না লিখে লিখবো হেয়ার্ড। ইউ মাস্ট হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পয়েট, সে আমাদের জাতীয় কবি। দেখো কোনো ভার্ব ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণ বোঝা যাচ্ছে, তার মানে এখানে বি ভার্ব বসবে। এখন হি এর সাথে প্রেজেন্টে কি বসে? ইজ। হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, এটা তো এমন না যে সে ছিল এখন আর নেই, তাহলে সে এখন আমাদের জাতীয় কবি। হি ড্যাশ অ্যাজ রিবেল পয়েট অ্যাজ ওয়েল, তাহলে সে অর্থাৎ বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। তাহলে পরিচিতর ইংলিশ কি? পরিচিতর ইংলিশ নো মানে জানা। তাহলে সে পরিচিত, জানে কি সে? না, অন্য কেউ জানে, অন্য সবাই জানে। যেহেতু এটা অন্য সবাই জানে, এটা প্যাসিভ, আর প্যাসিভ মানে বি ভার্ব প্লাস V3। তাহলে আমরা শুধু নোন ব্যবহার না করে হি ইজ নোন হবে অ্যান্সার। তাহলে হি ইজ নোন অ্যাজ এ রিবেল পয়েট। তোমাদের যদি রাইট ফর্ম অফ ভার্বের কোথায় কোন ফর্মটা বসবে এটা সমস্যা থেকে, তাহলে অবশ্যই তোমরা আগে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে যে যেটা আলোচনা করা আছে মাত্র 8টা রুলসের মাধ্যমে তোমরা ওই ভিডিওটা সুন্দরভাবে দেখে নিতে পারো। তবে কথাবার্তায় একটু জড়তা বা সমস্যা হচ্ছে, কারণ রোজারত অবস্থায় রেকর্ডিং করা নিজের থেকেই কষ্ট হচ্ছে। তোমরা বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আশা করি। অনেকটা মুখটা জড়িয়ে আসছে। তো যাই হোক, আমরা পরের পরিতে যাই, যে ডি নাম্বার, হি ড্যাশ ইনটু এ পোর ফ্যামিলি, তাহলে সে একটা গরিব পরিবারে। তাহলে সে একটা গরিব পরিবারে মূলত কি হয়েছিল? সে গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল। এই যে বেয়ার মানে জন্মগ্রহণ করা, তাহলে হি ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল। তাহলে জন্ম দেওয়ার কাজটা তো আর সে করেনি, তাই না? আমরা জানি কেউ জন্মগ্রহণ করেছে বোঝাতে আমাদের কি ওয়াজ বর্ন ব্যবহার করতে হয়। তাহলে হি ওয়াজ বর্ন ইনটু এ পোর ফ্যামিলি, সে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল। বাট ডায়ার নিডস কুড নট ড্যাশ হিজ পটেনশিয়ালিটি, কিন্তু তার যে ক্ষুধা বা দারিদ্রতা, তার যে প্রয়োজন, এই প্রয়োজন, তার যে সক্ষমতা, এই সক্ষমতাটাকে কি করতে পারেনি? বাধা দিতে পারেনি। তাহলে কুড নট আছে, তাহলে আমরা এখানে ভার্বের এক না, বাধা দেওয়ার ইংলিশ আছে হিন্ডার। তাহলে আমরা ই নাম্বারে ব্যবহার করব কি? হিন্ডার। তাহলে এখন হিন্ডার তো ব্যবহার করলাম, এই ফর্মেই বসবে কিনা সেটা দেখতে হবে। যেহেতু এখানে কুড নট আছে, কুড নট আমরা জানি মডেল ভার্বের পরে সর্বদাই V1 হয়, তাহলে কুড নটের পরে হিন্ডার এই ফর্মেই থাকবে। হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তাহলে হি ড্যাশ দ্য আর্মি, তাহলে সে কি করেছিল? আর্মিতে জয়েন। তাহলে এটা কি প্রেজেন্টে না পাস্টে? সে কি এখন করে? তুমি যদি বলো যে জয়েন, তাহলে তার অর্থ হবে কি? সে এখন যোগদান করে, কিন্তু সে জয়েন্ট কি হবে? সে যোগদান করেছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? হি জয়েন্ট দ্য আর্মি। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, হি ড্যাশ টু রাইট পোয়েমস, তাহলে যুদ্ধের পরে সে কি করেছিল? কবিতা লেখা আমরা বলতে পারি কি? শুরু করেছিল। তাহলে এখানে শুরু করার ইংলিশ আছে হচ্ছে বিগেইন, বিগেইন মানে শুরু করা। তাহলে এই শুরু করেছিল প্রেজেন্ট না পাস্ট?
অবশ্যই পাস্ট, কারণ সে তখন শুরু করেছিল। তাহলে বিগেইন হবে না, কি হবে? বিগান। হি বিগান টু রাইট পোয়েমস অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে হিজ পোয়েম অ্যান্ড সংস, তার কবিতা এবং গানগুলা ড্যাশ পিপল এগেনস্ট অপারেশন, তাহলে তার গান এগুলা কি করেছিল? ইন্সপায়ার, অর্থাৎ উৎসাহিত করেছিল। দেখো উৎসাহিত করেছিল অর্থ আসছে, তাহলে এখানে উৎসাহিত করা ইন্সপায়ার, কিন্তু ইন্সপায়ার এটা তো প্রেজেন্ট, তাই না? কি হবে? ইন্সপায়ার্ড, অর্থাৎ অবশ্যই এটাকে পাস্ট করতে হবে। অর্থাৎ কিভাবে একটা শব্দ খুঁজতে হবে এবং কিভাবে তার ফর্মটা ব্যবহার করতে হবে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হি ড্যাশ দ্য শৈলী অফ বাংলা লিটারেচার, তাহলে তাকে বাংলা সাহিত্যের শৈলী বলা হয়। শৈলী মূলত ইংরেজি সাহিত্যের একজন বিদ্রোহী কবি। তাহলে যে কল ভার্বটা ব্যবহার হবে, তাহলে এখানে মানে সেই কি বলে না তাকে বলা হয়? তাকে বলা হয়, তার মানে এটা প্যাসিভ, অবশ্যই কি হবে? কল্ড। আর প্যাসিভ হলে শুধু ভার্বের 3 নাম্বার রূপ দিলে হবে না, অবশ্যই একটা বি ভার্ব দেওয়া হবে। তাহলে হি ইজ কল্ড মানে তাকে বলা হয় দ্য শৈলী অফ বাংলা লিটারেচার। উই শুড ড্যাশ হিম ফর হিজ গ্রেট ডিডস, তাহলে উই শুড রিমেম্বার, স্মরণ করব, আমাদের তাকে কি স্মরণ করা উচিত। এখন এই যে শুড আছে যেহেতু মডেল ভার্ব, তাহলে আমরা এখানে আর ভার্বের কোনো পরিবর্তন করব না। কি হবে? উই শুড রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ডিডস। এরপর আসি 3 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স। বলা হচ্ছে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলা হচ্ছে। তোমরা জানো এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় দেখতে হয় ভেরির আগে এ অথবা এন আছে কিনা, যদি থাকে তাহলে হোয়াট ব্যবহার করতে হয়। তাহলে হোয়াট এ, আমরা শুরু করব কি দিয়ে? হোয়াট এ। এরপরে অতিরিক্ত যে অংশটা আছে এক্সাইটিং গেম, তাহলে আমরা এই অংশটা লিখে নিলাম হোয়াট এ এক্সাইটিং গেম। এর পরে লিখতে হবে সাবজেক্ট এবং ভার্ব। তোমাদের যদি নিয়মটা জানা না থাকে তাহলে অবশ্যই বারবার করে বলছি তোমরা প্লেলিস্ট থেকে যে বিষয়ে তোমাদের সমস্যা আছে সেই বিষয়টা অবশ্যই দেখে নিবে, তাহলে তোমাদের এই গ্রামারগুলো বুঝতে আরো সহজ হবে। আর যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এরপরে অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। তাহলে হোয়াট এ হবে না, সরি হোয়াট অ্যান, যেহেতু ই চলে আসছে, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। এরপরে আসি পিপল অফ অল এজেস এনজয় দিস গেম, এটাকে প্যাসিভ করতে বলা হচ্ছে। তাহলে প্যাসিভ করতে গেলে আমরা প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসবো। তো এনজয় হচ্ছে এখানে ভার্ব, দিস গেম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা আমরা আগে লিখে নিলাম যে দিস গেম। আচ্ছা, এরপরে একটা বি ভার্ব অবশ্যই নিয়ে আসতে হবে। তাহলে এনজয় এর আগে কোনো ধরনের অক্সিলারি ভার্ব যেহেতু নেই, তাহলে আমরা দেখব প্রেজেন্টে নাকি পাস্টে। এনজয় এটা প্রেজেন্টে আছে, তাহলে অবশ্যই এম ইজ অথবা আর আসবে। তো দিস গেমের সাথে কি বসে? ইজ। এরপরে মূল ভার্বের 3 নাম্বার রূপ, তাহলে এনজয় যে ভার্বটা রয়েছে এর 3 নাম্বার রূপ এনজয়েড। দিস গেম ইজ এনজয়েড, এরপরে বাই দিয়ে তুমি বাকি অংশটা লিখে দাও, বাই পিপল অফ অল এজেস, পিপল অফ অল এজেস। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো যে কিভাবে সমাধান করা হচ্ছে। এরপরেরটা বলা হচ্ছে অ্যাক্টিভ করো, ইট ইজ প্লেইড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সারা বিশ্বেই খেলা হয়। তো দেখো কে খেলে, সেই বাই প্লাস অবজেক্ট কি আছে। অ্যাক্টিভ করতে গেলে অবশ্যই তোমাদেরকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। যদি কোনো বাই প্লাস অবজেক্ট না থাকে তাহলে সাবজেক্টটাকে বানিয়ে নিতে হয়। তোমরা এক্ষেত্রে বলতে পারো উই অথবা এভরিবডি। আমরা এখানে যেহেতু সারা বিশ্বের মানুষ খেলে, তাহলে আমরা এখানে কি দিতে পারি? এভরিবডি। অথবা তোমরা কি ব্যবহার করতে পারো? পিপল ব্যবহার করতে পারো। এভাবে তুমি যে কোনো একটা সাবজেক্ট বানিয়ে নিবে, এভরিবডি। এরপরে ভার্ব ব্যবহার করতে হবে। ভার্ব দেখো শুধু আছে ইজ প্লেইড, তো যে কোনো একটা বি ভার্ব ওঠে। এখানে যেহেতু বি জাতীয় কোনো ভার্ব নেই, তাহলে এম ইজ আর ওয়াজ আর থাকলে সেটা উঠিয়ে দিতে হবে। এম ইজ আর উঠালে মূল ভার্বের প্রেজেন্ট রূপ, তাহলে প্লে ভার্বটা আমরা প্রেজেন্ট রূপে রাখবো, ইজ ব্যবহার করব না। তাহলে এই প্লে যেহেতু এভরিবডি সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ভার্বের সাথে এজ যোগ করতে হবে, এভরিবডি প্লেস। এরপরে প্রথম থেকে বাকি অংশ, প্রথমে আছে কি? ইট, তারপরে বাকি আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাকি অংশ লিখে দিলেই কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। খুব সহজ একটা বিষয়, শুধু একটা সাবজেক্ট নিতে হবে। এরপরে ভার্বটা অর্থাৎ বি ভার্ব উঠিয়ে প্রিন্সিপাল ভার্বটা মূল ফর্মে ব্যবহার করতে হবে। প্রথম থেকে বাকি অংশ লিখলেই অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে অ্যাট প্রেজেন্ট ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, কম্পারেটিভ করতে বলা হচ্ছে। তো এই ধরনের যদি কোনো ফ্রেজ থাকে, যেমন এখানে আছে অ্যাট প্রেজেন্ট, এই ধরনের ফ্রেজগুলোকে সবসময় আগে লিখে দিতে হয়। তাহলে অ্যাট প্রেজেন্ট, তারপরে তুমি মূল বাক্যটাকে চেঞ্জ করো, ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। তোমরা জানো কম্পারেটিভ করতে গেলে অবশ্যই প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব ইজ নিয়ে নিলাম, তারপরে আছে দ্য মোস্ট পপুলার গেম। তাহলে মোস্ট পপুলার এর কম্পারেটিভ কি হবে? মোর পপুলার। ইট ইজ মোর পপুলার, ইট ইজ মোর পপুলার। এরপরে হচ্ছে
সরি বানানটা ভুল হয়েছে, ইট ইজ মোর পপুলার। এরপরে হচ্ছে চিহ্ন ব্যবহার করতে হবে, যদি দা ব্যবহার করা হয়েছে তাহলে আমরা ব্যবহার করতে পারি কি দেন এনি আদার। যদি ওয়ান অফ দ্য থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম দেন মোস্ট আদার। তাহলে ইট ইজ মোর পপুলার দেন এনি আদার, এরপরে অতিরিক্ত যে অংশগুলা কি আছে গেম ইন দ্য কান্ট্রি ইট ইজ। তাহলে আশা করি তোমরা কিভাবে করতে হবে সেটা বুঝতে পারছো। আচ্ছা, এর পরেরটাই আমরা যাই। পরেরটা বলা হচ্ছে উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট টু ইমপ্রুভ ইটস প্রেজেন্ট পজিশন। নেগেটিভ করতে বলা হচ্ছে। তো নেগেটিভ করতে গেলে তোমরা জানো যদি কোথাও মাস্ট থাকে তার পরিবর্তে ক্যান নট বাট লিখতে হয়। তাহলে আমরা যদি শুধু মাস্টের পরিবর্তে এখানে কি লিখে দিই ক্যান নট বাট, তাহলে আমাদের কি হয়ে যাবে এখানে নেগেটিভ হয়ে যাবে। উই ক্যান নট বাট ট্রাই আওয়ার বেস্ট টু ইমপ্রুভ আওয়ার ইটস প্রেজেন্ট পজিশন। তাহলে শুধু মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখে দিলেই নেগেটিভ হয়ে যাচ্ছে। এরপরে আসি 4 নাম্বার। 4 নাম্বারও তোমরা জানো সাফিক্স প্রিফিক্স 10টা উত্তর করতে হবে, তার জন্য তোমরা পাবে 5 মার্ক। তাহলে এই 5 মার্কের জন্য আমরা অবশ্যই দেখবো যে কিভাবে এটা সমাধান করতে হয়। আমি বারবার করে বলছি তোমাদের যদি কোনো অংশে সমস্যা থাকে তাহলে অবশ্যই আগে সেই সমাধান করার কৌশলগুলো অত্যন্ত সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ, দেখো গ্যাপের পরে ফুল স্টপ আগের অংশ দেখব, যেহেতু এখানে আগে প্রিপোজিশন আছে অফ, তাহলে আমরা এটাকে কি করব নাউন। তাহলে ডেভেলপ এর নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। দ্য পোর সোশিও ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ক্যান বি ড্যাশ লার্জ, দেখো ক্যান বি এরপর অবশ্যই একটা ভার্ব লাগবে। তাহলে লার্জ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে কোনো অ্যাডজেক্টিভের আগে ই এন অথবা বি ই যুক্ত করলে সেটা ভার্ব হয়ে যায়। ইন লার্জ তাহলে অ্যাট্রিবিউটেড টু ম্যানি পিপলস অ্যাক্সেসিবিলিটি, তাহলে দেখো পিপলস পসেসিভ তারপরে অবশ্যই একটা নাউন বসে। এখন অ্যাক্সেসিবিলিটি যে শব্দটা আছে এই অ্যাক্সেসিবিলিটি শব্দটা হচ্ছে নাউন। তো যেহেতু নাউন আছে তাহলে আমরা তার আগে প্রিফিক্স ভাববো, আমরা দিতে পারি কি ইন অ্যাক্সেসিবিলিটি। তোমরা জানো নাউনের যে সাফিক্স, তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা সহজেই বুঝতে পারবা। টিওয়াই যুক্ত থাকলে সানশান হুডডাম মেনশিপনেস টাই টাই টিওয়াই থাকলে সেটা কি হয় নাউন হয়। টু এডুকেশন ম্যানি ড্যাশ ম্যানি লিটারেট পিপল আছে, দেখো তাহলে লিটারেট এই যে পিপল আছে যেহেতু গ্যাপের পরে আমরা আগেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহার করব, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো এই লিটারেট এটাও অ্যাডজেক্টিভ, এটিই অ্যাডজেক্টিভের চিহ্ন। তাহলে এখানে অবশ্যই আমাদের প্রিফিক্স ভাবতে হবে, তাহলে আমরা বলতে পারি কি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, তারপরে স্যানিটেশন অ্যান্ড ড্যাশ পপুলেট কন্ট্রোল। তাহলে দেখো এই যে কন্ট্রোলটা হচ্ছে কি ভার্ব অ্যান্ড, তাহলে আমরা এটাকে কি করতে পারি ই নাম্বারে যেহেতু এরপরে ভার্ব আছে তাহলে এটা অবশ্যই একটা কি হবে নাউন হবে। তাহলে এখানে যে পপুলেট আছে এর নাউনটা কি হবে, পপুলেট এর নাউন হচ্ছে পপুলেশন, পপুলেশন অর্থাৎ TION সংযুক্ত হবে, পপুলেশন কন্ট্রোল। ইট অ্যাবল, তাহলে দেখো ইট সাবজেক্ট, অ্যাবল হচ্ছে ভার্ব হবে, অবশ্যই ভার্ব হবে। তাহলে এর আগে আমরা যদি EN যুক্ত করে দিই তাহলে এটা ভার্ব হয়ে যাচ্ছে। ইট এনাবল আস টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপার, দেখো ডিউটিস গ্যাপের সেন্টেন্সের শেষে গ্যাপের আগে যদি নাউন থাকে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। তাহলে আমরা প্রপারটা কি দিতে পারি প্রপারলি, LY যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। এডুকেশন হেল্পস আস টু অ্যাডপ্ট এ রেশন অ্যাটিটিউড, তাহলে অ্যাটিটিউড যেহেতু নাউন এটা অবশ্যই কি হবে অ্যাডজেক্টিভ। তাহলে রেশনটাকে আমরা কি বলতে পারি রেশনাল, রেশনটাকে কি বলতে পারি রেশনাল অ্যাটিটিউড, অল যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। ইট প্রোভাইড আস উইথ অ্যান, দেখো এই যে অ্যাওয়ারনেস হচ্ছে নাউন, তার মানে এটাকে অবশ্যই কি করতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে শব্দটা আছে এই শব্দটা মূলত কিসে আছে, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভে আছে। তাহলে আমরা এখানে আগের শব্দ যুক্ত করব, ইনলাইটেন্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট থিংস অ্যান্ড দিস অ্যাওয়ারনেস ইজ এ, দেখো যেহেতু এখানে গ্যাপের পরে প্রিপোজিশন আগের অংশ দেখতে হবে, আগে আছে আর্টিকেল, আর্টিকেলের পরে অবশ্যই কি বসে নাউন বসে। তাহলে এই যে শব্দটা আছে এই শব্দটা মূলত নাউনেই আছে, তাহলে আমরা এখানে প্রিফিক্স ভাববো। যে শব্দ থাকার কথা ওই শব্দ যদি থাকে তার পূর্বে সর্বদাই কি বসে প্রিফিক্স। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি প্রি রিকুইসাইট। এরপরে আসি 5 নম্বরে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন অত্যন্ত সহজ গ্রামার, তোমরা জানো মাত্র 3টা নিয়মে তোমাদের ট্যাগ কোশ্চেন শেখানো হয়েছিল, কারোর সমস্যা থাকলে অবশ্যই দেখে নেবে। তাহলে এখানে যেহেতু ইজ আছে, ইজ থাকলে অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে আমরা লিখে নেব। এখানে দেখো নাথিংটা নেগেটিভের চিহ্ন, তাহলে এখানে আর কোনো নট যুক্ত করা যাবে না। তাহলে ইজ দেওয়ার পরে নাথিং এর পরিবর্তে প্রোনাউন কি বসে ইট, তাহলে এর ট্যাগ হবে ইজ ইট। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট,
তাহলে উই হার্ডলি ফরগেট, তাহলে এখানে দেখো কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, অবশ্যই আমাদেরকে ডু ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু উই এখানে সাবজেক্ট আর ফরগেট প্রেজেন্টে আছে, তার মানে আমরা এখানে ডু ব্যবহার করব। এরপরে দেখো ডু ব্যবহার করার পরে যেহেতু হার্ডলি এটা নেগেটিভের চিহ্ন, কোনো নট যুক্ত করা যাবে না। প্রোনাউন আছে উই, যেহেতু প্রোনাউনই আছে কোনো সমস্যা নেই, আমরা ব্যবহার করে দিলাম। তোমরা জানো সবসময় প্রোনাউন ব্যবহার করতে, যেমন নাথিং আমরা ব্যবহার করিনি, তার পরিবর্তে ইট ব্যবহার করছি। এখানে উই আছে, উইটাই ব্যবহার করে দিলাম। দ্য মেমোরাইজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি, তাহলে এই যে অ্যাট্রাক্ট এটা প্রেজেন্ট, তাহলে যেহেতু প্রেজেন্টে আছে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, অবশ্যই কিনে আসতে হবে, ডু ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে অ্যাট্রাক্ট ভার্বের সাথে এস বাই এস যুক্ত নেই, আমরা ডু ভার্বই ব্যবহার করব। নেগেটিভের কোনো চিহ্ন নেই, তাহলে অবশ্যই কি নট যুক্ত হবে এর সাথে, ডোন্ট। এরপরে সাবজেক্ট আর প্রোনাউন রূপ, দ্য মেমোরাইজ এটা মূলত প্লুরাল, আর প্লুরাল যদি হয় তার পরিবর্তে সবসময় কি বসে, দে বসে। সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এ চাইল্ড, তাহলে আমরা এখানে দেখব আর আছে একটা অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্বটাকে নিয়ে নিলাম। নেগেটিভের কোনো চিহ্ন নেই, তাহলে অবশ্যই কি করতে হবে, নট যুক্ত করতে হবে, আরেন্ট। এখন সিম্পল থিংস এটা সিঙ্গুলার না প্লুরাল, দেখো থিংস প্লুরাল আছে, তার মানে প্রোনাউন বসবে কি, দে, আরেন্ট দে। হোয়েন এ ম্যান গ্রোস আপ হি মে লাভ অ্যাট দোজ থিংস, তাহলে যখনই দেখবো দুইটা ক্লজ আছে, তাহলে যেখানে কনজাংশন যুক্ত ক্লজ নিয়ে তোমরা কখনোই ট্যাগ করবে না, অর্থাৎ যে অংশটার সাথে কোনো ধরনের কনজাংশন নেই সেই অংশটা নিয়ে ট্যাগ করতে হবে। তাহলে এই অংশের ভিতরে দেখো মে আছে একটা মডেল ভার্ব, আমরা অবশ্যই তুলে নেব মে। এর ভিতরে কোনো ধরনের নেগেটিভের চিহ্ন নেই, তাহলে অবশ্যই কি যুক্ত হবে, নট যুক্ত হবে, মে নট, অথবা এটাকে মেইন্ট বলা হয়, মে নট। এরপরে সাবজেক্টটা দেখবো, সাবজেক্ট কি আছে, হি আছে, যেহেতু প্রোনাউনে আছে কোনো সমস্যা নেই, আমরা হি ব্যবহার করে দিলাম। এরপরে আসি সাফিক্স, পাঞ্চুয়েশনটা কিভাবে সমাধান করতে হয়। পাঞ্চুয়েশনে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা ন্যারেশন আকারে থাকতে পারে। কোনো পাঞ্চুয়েশন যদি ন্যারেশন আকারে থাকে, তাহলে দেখবা তাদের বলা, কেউ একজন কথা বলছে, উড ইউ টেল মি ওয়ান রিজন অফ এয়ার পলিউশন, এই কথাটা দেখো কেউ একজন বলেছে, তাই না? তাহলে যেহেতু কারোর একজনের বলা কথা, আমরা অবশ্যই এটা ইনভার্টেড কমার ভিতরে রাখবো, আর ইনভার্টেড কমার ভিতরের অংশটা প্রথম অক্ষরটা অবশ্যই বড় হবে। তাহলে উড ইউ প্লিজ টেল মি ওয়ান রিজন অফ এয়ার পলিউশন, এই পর্যন্ত যে একটা সেন্টেন্স, এর ভিতরে পরিবর্তনের তেমন কিছু নেই। অবশ্যই যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা ইনভার্টেড কমা শেষ করে দিলাম। ইয়েস, দেখো এটা আরেকজনের কথা, আরেকজন উত্তর দিচ্ছে, তাহলে এখানেও আমরা ইনভার্টেড কমা শুরু করব। তাহলে ইয়েস ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে, আর ইয়েস এরপরে সবসময় ইয়েস, নো এই ধরনের শব্দের পরে কমা ব্যবহার করতে হয়। দ্য স্মোক ফ্রম আওয়ার হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, ভিসেলস, ফ্যাক্টরিজ, এক্সেট্রা, তাহলে এরপরে তোমরা জানো সবসময় ফুল স্টপ ব্যবহার করতে হয়, এক্সেট্রা ইজ মেইনলি কজিং এয়ার পলিউশন, এটাই মূলত এয়ার পলিউশনের মূল কারণ। তাহলে এটাই হচ্ছে, এখানে আর তেমন কোনো পরিবর্তন নেই, ফুল স্টপ দিয়ে আমরা ইনভার্টেড কমাটা শেষ করে দিলাম। কে বলেছে তাদের কোনো ঠিকানা এর ভিতরে যদিও না থাকে, তো বোঝা যাচ্ছে এটা কোনো একজন প্রশ্ন করেছে আর একজন তার কি দিয়েছে, উত্তর দিয়েছে। তো এভাবে দেখো মোট 4-5টা পরিবর্তন থাকবে, তোমাদের এই পরিবর্তনগুলো করতে পারলে এখান থেকে ফুল মার্কস পাবে। এরপরে আসি রাইটিং পার্টে যে 20 মার্ক থাকবে, তোমাদের প্রত্যেকটা আইটেম আলাদাভাবে সুন্দর করে সলভ করে দেওয়া আছে। একটা ভিডিও অনেক বেশি লং হয়ে যায়, যে কারণে আমরা রাইটিং পার্টটা এখানে আলাদাভাবে করবো না, শুধু গ্রামেটিক্যাল বিষয়গুলোই সলভ করছি। আশা করি তুমি যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো তোমার পরীক্ষার আগ পর্যন্ত, তাহলে তোমরা ইংলিশে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এবং পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের কিছু মডেল টেস্ট নেওয়া হবে নিজেদেরকে যাচাই করার জন্য। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে থাকো, এবং তোমাদের যে বন্ধুরা এখনো জানে না তাদের কাছে চ্যানেলটির লিঙ্কটা পৌঁছে দাও, অর্থাৎ তারাও যাতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তোমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি কোর্স করানো হচ্ছে, অনেক পরিশ্রম করছি তোমাদের জন্য, যাতে তোমরা একটু ভালো ফলাফল করো। তোমরা ভালো ফলাফল করতে পারলে আমাদের এই কষ্টের সার্থকতা আসবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।